নমস্কার, সান্দন টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে দেখে দেব এখনকার সংবাদ। মহাকুম্ভে ত্রিবেদী সঙ্গমে পুণ্যস্থানে সামিল হলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সহধর্মিণীকে নিয়ে মহাকুম্ভের স্নান করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী স্নান সেরে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। পোস্টে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ওম নমো গঙ্গায় বিষ্ণুরূপিণী নারায়ণী নমো নমঃ। মহাকুম্ভে উপলক্ষে প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেদী সঙ্গমে পুণ্যস্থানে সামিল হয়। মোক্ষ প্রদায়িনী মা গঙ্গার নিকট সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেছেন হর হর গঙ্গে। প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বলাই গোস্বামী। বুধবার গভীর রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। জানা যায়, মঙ্গলবার তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য চেন্নাই যান। চেন্নাই যাওয়ার পর তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তিনি অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং সেখানে রাত্রি ৩টা নাগাদ প্রয়াত হন। ওনার মৃত্যুর সংবাদ রাজ্যে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। ওনার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। খড়ি করতেই একজন পারফেক্ট পলিটিশিয়ান ছিল। ওর এইভাবে অকাল প্রয়াণে আমরা আমাদের পার্টি না, শুধু সারা রাজ্যের মানুষই আজ মর্মাহত। আগামীকালকে ওর মরদেহ আমাদের এখানে আসবে। আমাদের পার্টি থেকে যতটা করা যায় ওর প্রতি শ্রদ্ধা জানানো, এবং সরকারের তরফ থেকে করছে। এই কিছুক্ষণ আগে এই জাস্ট আমি ওর গান্ধীগ্রামের যে ওর বাড়ি, অরিজিনাল বাড়ি, ওখানে গিয়েছিলাম। ওর আত্মীয় স্বজনদের সঙ্গে আমি কথা বলেছি, সমবেদনা জানিয়েছি। এই ঘটনা স্বাভাবিক কারণেই আমাদের আজকে অনেকগুলো কর্মসূচি ছিল। আগরতলা তো প্যারাডাইজ চৌমুহনীতে সদর জেলার কর্মসূচি, সেটাও বাতিল হয়েছে। আমাদের সমস্ত কর্মসূচি সারা রাজ্যে আমরা বাতিল করেছি। বাকিটা আমাদের সভাপতি এলে দলীয়ভাবে আমরা বসে সিদ্ধান্ত নেব। কালকে আমরা ওর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যা যা প্রয়োজন আমরা সিদ্ধান্ত করব। প্রধান শিক্ষকের জুতো পেটার প্রতিবাদে সুবিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা গত 10ই ফেব্রুয়ারি ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। অবশেষে পুলিশের আশ্বাস অবরোধ প্রত্যাহার করা হয়। প্রধান শিক্ষককে জুতো পেটার প্রতিবাদে সুবিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা গত 10ই ফেব্রুয়ারি ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় সঙ্গীত শেষে বিদ্যালয়ে আসে 4 ছাত্রছাত্রী। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস ছাত্রছাত্রীদের প্রবেশের বাধা দিয়ে বলেন, নির্ধারিত সময়ের পর স্কুলে না আসায় প্রবেশ করতে পারবে না। তারপর 4 ছাত্রছাত্রীর মধ্যে পূজানাথ নামে এক ছাত্রীর মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জুতো পেটা শুরু করে বলে অভিযোগ। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে ছুটে এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরের দিন বিদ্যালয় পরিচালন কমিটি ঘটনাটি মীমাংসার উদ্যোগ গ্রহণ করে। সাথে অভিযুক্ত মহিলাকে এদিন বিকেলে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আইএস অফিসের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন। এই খবর চাউর হতে বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ চাঁদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিগ্রহের সুবিচার চেয়ে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। স্কুলের ক্লাস 10-এর মনিটর। আমাদের উদ্দেশ্য হইল গিয়া যে বিগত দিনে আমাদের স্কুলে একজন মহিলা আসি আমাদের স্যারের উপরে অ্যাটাক করছেন। আমরা সবাই এটা ভালো করিয়া জানি যে আমাদের জীবনের মধ্যে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষক। স্যারের ক্ষেত্রে আমরা জীবনের মধ্যে অনেক বড় বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারি। আর এই যে স্যারের উপরে অ্যাটাক হয়েছে, আমরা এটা স্টুডেন্টরা সহ্য করতে পারছি না এবং অ্যাকসেপ্ট করতে পারছি না। তাই আমরা এই মহিলার আইনগতভাবে কঠোর শাস্তি চাই। এটার উদ্দেশ্যে আমরা আজকে এই রাস্তা ব্লক করেছি। মহিলার নামটা কি? সুমতি বর্ধন। সুমতি বর্ধন? হ্যাঁ। এটা কোন জায়গায় এটা অবরোধ করলেন? যে কি বলছেন শুনতে পারিনি। কোন জায়গায় অবরোধ করেছেন? চাঁদপুর 8 নম্বর রোড। জাতীয় সড়ক অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
তিনি অবরোধকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল 10:05 নাগাদ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে পরে স্বাভাবিক হয় যান চলাচল। এখন দেখার বিষয় আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিখিত থানায় অভিযোগ করেন কিনা। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। চেবড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ফলক উন্মোচন করে বিজ্ঞান ল্যাবরেটরি ও চেবড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের শিলান্যাস হয়। বৃহস্পতিবার শুভ বিজ্ঞান ল্যাবরেটরির উদ্বোধন ও শিলান্যাস করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বিগত সরকারের আমলে উন্নতমূলক কাজে সমালোচনার মুখরিত ছিলেন। রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন প্রকল্প সম্পর্কেও তিনি আলোকপাত করেন। তিনি আরও বলেন, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের আগামী দিন আরও উন্নতমূলক কাজ হবে। ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং সুনামের সাথে সেই বিদ্যালয়গুলি স্বর্ণাক্ষরে ত্রিপুরা রাজ্যে সরকারের আওতাধীন রয়েছে। কিন্তু আমি অবাক হলাম যখন বিধায়ক হিসাবে আপনাদের প্রতি নির্বাচিত হয়ে বিধানসভার পা রাখলাম এবং এই কান দিয়ে যখন প্রায় সময় খোয়াই যেতাম, বারবার ভাবতাম এই বিদ্যালয়টার করুণ দশা, অথচ এই বিদ্যালয়টা নিয়ে একবারের জন্য সরকার ভাবনা চিন্তা করেনি। বিগত যারা দায়িত্বে ছিলেন, এই বিধানসভা থেকে কোনো সময় মুখ্যমন্ত্রী হয়েছে, কোনো সময় নৃপেন বাবু মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন, পরবর্তী সময় অগৌরবাবু মন্ত্রিত্বের দায়িত্ব সামলিয়েছে। আমরা সবাই জানি মলিন্দ্রবাবু কমিউনিস্টের দুবারের বিধায়ক ছিলেন, কিন্তু এই বিদ্যালয়টা নিয়ে একবারও ভাবনা চিন্তা করেনি। বিধায়ক হওয়ার পর বিদ্যালয়ে যখন প্রথম আমি সেখানটায় শিক্ষক অভিভাবক সম্মেলনে আসি, বিদ্যালয়ের তো অবস্থা বেহাল আমার জানাই ছিল। তারপরও ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা বলার চেষ্টা করেছিল যে বৃষ্টির দিন আসলে স্কুলে বা ক্লাসে বসার ব্যবস্থা নেই, এটাকে তরিত গতিতে আপনি নতুন বিল্ডিং এর স্যাংশন করিয়ে দিন। আমি সেই সময় চেষ্টা করেছি, কিন্তু মাতাবাড়িতে থাকা কল্যাণ সাগরের জন্য নতুন একটি নৌকা প্রদান করা হয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই নৌকা প্রদান করা হয়েছে, যার আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। জানা যায়, ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। সকালে মায়ের মন্দির সংলগ্ন কল্যাণ সাগরে থাকা কচ্ছপগুলোকে খাবার দেয়, যার ফলে প্রায়ই দেখা যায় এই কল্যাণ সাগরের জল দূষিত হয়ে যাওয়ার উপদ্রব। এ বিষয়টি সামনে আসতেই মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে 50,000 টাকা ব্যয় করে একটি নৌকা প্রদান করা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই নৌকোটি কল্যাণ সাগরে নামানো হয়। মাতাবাড়িতে আমরা বহুদিন ধরে দেখছি, আমাদের বিধায়ক অনেকবার আলোচনা করেছেন যে দিঘির মধ্যে প্রায় সময় দেখা যায় প্লাস্টিক বা নানান ধরনের কিছু করে থাকে, যারা ডাব ব্যবসা করছে অনেক সময় দেখা যায় ডাব করে থাকে। তো বিধায়ক অনেকবারই এটা নিয়ে বলেছেন যে কীভাবে দিঘিটাকে পরিষ্কার রাখা যায়। তো আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছি, ওরা এখন নৌকা বানিয়েছে। যেহেতু প্রত্যেক দিন অনেক যাত্রী আসে, তো সেই দিঘিকে যেন আমরা পরিষ্কারভাবে রাখতে পারি, তার জন্য আমরা একটা নৌকা ছোট করে দিয়েছি দিঘিতে, যেন সেটার মাধ্যমে আমরা দিঘির মধ্যে যা প্লাস্টিক বা যা আবর্জনা থাকে সেগুলো যেন আমরা তুলে নিয়ে আসতে পারি। বাড়ির লোকের অনুপস্থিতিতে বসত ঘর সহ ঘরে থাকা সবকিছু আগুনে পুড়ে যায়। ঘটনা বুধবার সন্ধ্যায় লেফুঙ্গার উত্তর বুজ্জংনগর ভিলেজের বানিয়াপাড়ায়। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িটি প্রদর্শন করতে বাড়ির মালিকের সাথে কথা বলেন লেফুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা ও ভিডিও নরেন্দ্র দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায়, বানিয়াপাড়ার বাসিন্দা শচীন্দ্র দেববর্মা বুধবার পরিবারের সকলকে নিয়ে আত্মীয়দের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এরই মধ্যে ওনার বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। রাতের বেলা বাড়িতে ফিরে গিয়ে দেখতে পান ওনার বসত ঘর দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। মোহনপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওনার বসত ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র, 1.5 লক্ষ টাকা, রাবারের শিট আগুনে পুড়ে যায় বলে জানান বাড়ির মালিক শচীন্দ্র দেববর্মা। সব মিলিয়ে ওনার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়
5 লক্ষ টাকা বলে জানান তিনি। আমি তো কালকা রাত্রে তো আমি বিয়ার বাড়ি গেছে ঘরে কেউ লোক নাই আর কেমন আগুন উঠছে এটা আমি জানি না। বাড়িতে কেউ ছিল? নাই, বাড়িতে কেউ ছিল না। কি কি ক্ষতি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মানে লাভ আর 1.5 লাখ টাকার মতো গেছে, আর বোকবাগ সোনার রূপা গেছে। যে বোকবাগ এর পাশে প্যাকপিট তো এর লাগে টাকা জমাইতেছে, আর 7,000 মতো জমায় রাখতে লাগে। অ্যাডমিশন না না বোকবাগ ও ট্রিটমেন্ট লাগে আর কি। এখন বউ হাফ দিকটা আর হাফ হুম দিকটা হুম হুম আমরা বৌমা লাগিয়া মানে আমি টাকা জমায় রাখছিল আর কি। 2-3 মাস হলে ডেলিভারি হইব, হুম এই লাগে আমি টাকা জমায় রাখছে 70,000 টাকার মতো। এটা সব গেছে। এদিকে শর্ট সার্কিটে আগুনটা লাগছে নাকি সন্দেহ? না সন্দেহ বলব না, কেমন আমি কেমন কব এখন ঘরে নাই, কেমন আগুন জ্বলছে কেমন হয়েছে আমি কেমন আমি তো দোষ কেমন দিবাই কেমন আমি কেমন হয়েছে এটা আমি জানি না। সঙ্গে সঙ্গে কি ফায়ার সার্ভিস আছে? সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরে আসে আর কি। 1 ঘন্টা পরে আই যে স্যার তো এই সাথে চালটা কিছু আসছিল আর কি। এটি তো বাচ্চা। আপনার নাম কি? সচিন্দ্র। এই এলাকার নাম? এলাকা বাড়িয়াপাড়া। মানিয়াপাড়া কোন ব্লক অন্তর্গত? হ্যাঁ কোন ব্লক অন্তর্গত? লেখুন আর দিব আপনি কি করেন? আগের মেম্বার আসলো আর কি। রাতের আধারে এক কৃষকের 10 কানি রাবার বাগান পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বর্তমানে চলছে শুথা মরশুম, আর শুখা মরশুমে রাবার গাছের সমস্ত পাতা ঝরে যায়, ফলে যাওয়ার রাবার গাছের পাতা এতটাই শুকনো থাকে যে একটু আগুন লাগা মাত্রই মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাগান পুড়ে ছাই হয়ে যায়। প্রতি বছরে এই শুখা মরশুমের আসলে দুষ্কৃতিকারীরা জেগে উঠে মানুষের রাবার বাগান আগুনে পুড়ে ধ্বংস করে দিতে। ঠিক একইভাবে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বরজলা এলাকার কৃষক অজিত পাল বিশ্বাসের রাবার বাগানে বুধবার রাতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বাগানের মালিক অজিত লাল বিশ্বাসকে এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে রাবার বাগানে দ্রুত ছুটে আসে মালিক অজিত লাল বিশ্বাস। তবে ওই এলাকার বেহাল রাস্তার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিকভাবে ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি বলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগে স্থানীয় এলাকাবাসীরা আগুন আয়ত্তে আনে। তবে ততক্ষণে অজিত লাল বিশ্বাসের 10 কানি রাবার বাগান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রাবার চাষি জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে 10 লক্ষ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তবে কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে তা খুঁজে বের করতে বিশ্রামগঞ্জ থানার পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ ধরনের ঘটনায় অন্যান্য রাবার চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমি কোথাও হতো না, আমি আমার একজন ফোন করছে বাগানে বলে আগুন লাগছে, কার বাগান লাগছে আমি তো আর জানি না। তারপরে তাড়াতাড়ি এই আইসি বাগানের ভিতরে এই অবস্থা। আমার নাম অজিত লাল বিশ্বাস, বাগানটা বরজলা না। আমার বাগানে আগুন লাগিয়ে দিছে, আবার বাগানে 12 কানি। কতটুকু কইটা আমি কইতা না, এই তো এখন কয়টা বাজে, আধা ঘন্টা আগে লাগছে। ফায়ার সার্ভিস আইতার আছে না, ফায়ার সার্ভিস আগুনের আগে আগুন নিবে লেছে রাস্তার লাগিয়া। বিশ্রামগঞ্জ বরজলা এখন তো আমি কইতাম না হনুমানি 5-7 কানি। সুচিত্রা বিশ্বাস, বিশ্রামগঞ্জ বরজলা এসে আইছে। আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা। প্রশাসনিক দুর্বলতার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যানজট। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় শহরে যত্রতত্রভাবে গাড়ি এবং দ্বিচক্র যান নো পার্কিং জোনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর জন্য শুধু অসচেতন সাধারণ নাগরিক নয়, অসচেতন রয়েছে বিভিন্ন সরকারি অফিসার বাবুরা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। শহরের মধ্যে তারা বের হলে মূল সড়কে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাখে। বিষয়টি ট্রাফিক পুলিশ না দেখার ভান করে দূরে সরে থাকে। এ ধরনের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কেউ মুখ খোলারও সাহস পায় না।
অপরদিকে সন্ধ্যার পর শহরের মধ্যে রাস্তার পাশে বিভিন্ন ফাস্ট ফুডের দোকানের সামনে বেআইনিভাবে বাইক দাঁড় করে খাবার ক্রয় করতে দেখা যায় বহু সচেতন ব্যক্তিকে। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়াকড়ি নেই বলেই চলে। শুধুমাত্র সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আগরতলা শহরে নিয়ম রক্ষা করতে ট্রাফিক কর্মীরা সজাগ থাকে। এদিকে গুরুত্ব না দিয়ে যদি 10টা থেকে 12টা পর্যন্ত শহরের অভিযান চলে তাহলে কাজ কিছুই হবে না। এক ট্রাফিক আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নো পার্কিং জোনে যারা গাড়ি কিংবা বাইক রাখছিল তাদের জরিমানা করা হয়েছে। অপরদিকে যারা মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি বা বাইক ড্রাইভ করছিল তাদেরও জরিমানা করা হয়েছে। देखिए, हम लोग रेगुलरली एनफोर्समेंट ड्राइव करते हैं। ये जॉइंट एनफोर्समेंट ड्राइव है। इसमें हमारे साथ एएमसी के कुछ स्टाफ वगैरह भी करते हैं। तो इसमें हम लोग जो नो पार्किंग में पार्किंग किया है, हेलमेट लेस, मोबाइल फ़ोन जो यूज़ कर रहे हैं और जो भी ट्रैफिक रूल वायलेट कर रहे हैं, डेंजरस ड्राइविंग कर रहे हैं, उनको हम लोग चालान करते हैं और जो व्हीकल्स अबैंडन्ड है रोड पे उनको हम लोग टो करते हैं। हमारे ट्रैफिक पुलिस के अलावा हमारे स्मार्ट सिटी में ऑटोमेटिक नंबर प्लेट रिकग्निशन और RLVD कैमराज हैं जो ऑटोमेटिकली कैमराज से फ़ोटो ले लेते हैं जो हेलमेटलेस ट्रैवल कर रहे हैं या और भी कोई ट्रैफिक वायलेशन कर रहे हैं। तो इसके कारण चालान बढ़ने लगा है। तो लोगों को ये चालान बहुत ज़्यादा अमाउंट इंक्रीज होने के कारण ये लोग ऐसा कर रहे हैं। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিনিয়ত বাড়ি ঘরে এখন যেভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে তাতে আতঙ্কিত প্রত্যেক এলাকার জনগণ। মানুষ এখন স্বাধীনভাবে তার বাড়ি ঘরে কোনো কিছুই বাইরে রাখতে পারছেন না। নেশার টাকার জোগাড় করতেই আর এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছেন নেশার আসক্ত যুবকরা। বুধবার গভীর রাতে ঘনিয়ামারা এলাকায় তাজুল ইসলামের বাড়িতে 3টি গরু চুরি করতে যায় চোরের দল। গরু ঘরের দরজা ভেঙে গরু নিয়ে পালিয়ে যাওয়ার পথে আচমকায় বাড়ির মালিক টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই 3 চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এক চোরকে ধরে ফেলে মালিক তাজুল ইসলাম। চোর বাড়ির মালিক তাজুল ইসলামের হাতের মধ্যে অনেক জোরে কামড় দিয়ে তার হাত রক্তাক্ত করে ফেলে। বাড়ির মালিকের চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে। চোরকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। আটক চোরের নাম ইকবাল হোসেন, বাবার নাম মূর্তি মিয়া। তার বাড়ি মধুপুর থানাধীন কাম থানা তালতলা এলাকায়। প্রতিনিয়ত চোর ইকবাল হোসেন ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশায় আসক্ত পড়ে থাকেন। একাধিকবার চোরকে নেশা মুক্তি কেন্দ্রে দেওয়ার পরও সেখান থেকে পালিয়ে আসে। এই নেশার টাকার জোগাড় করতে বিভিন্নভাবে চুরির কাণ্ড সংঘটিত করছে বিভিন্ন এলাকায়। এই সমস্ত চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। বুধবার রাতে চড়িলা মারালিয়া এলাকায় পরকীয়া সন্দেহে এক গৃহবধূ যুবককে পেটালো আত্মসাহেরা। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে যুবক জসিম মিয়াকে থানায় নিয়ে আসেন। গৃহবধূ থানায় মামলা করতে থানায় ছুটে যায়। গৃহবধূর বক্তব্য, রাতের বেলায় প্রেমের সাথে ফোনে কথা বলছিল। তখন এলাকার কিছু মহিলা এসে মহিলা এবং জসিমকে ধরে বেধড়ক মারধর করে। মহিলা দাবি করলো তার স্বামী এবং সন্তান আছে, তারপরও তাকে এভাবে পেটানো হয়। স্থানীয়দের ধারণা মহিলার সাথে জসিমের পরক্রিয়া সম্পর্ক রয়েছে। আগে বহুবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সতর্ক না হওয়ায় তাদের পেটিয়ে তোক্তা করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। জালে অনেক মহিলা আসলো দিকে আরো কেলে কি কারণে মারছে? আমি হের লগে কথা কই যে এই কারণে। কার সাথে? জসমের সাথে। কোন জায়গাতে বাড়ি আপনারা? আড়াইলই তো সরিলা আড়াইলা। আর জসিমের বাড়ি কোনখানে? এদিকে। মানে আপনারা কি এক লগে পাইছে তারা কেউ? না, এক লগে পাইছে না। তাহলে কি কারণে মারছে? কথা কইছি যে হ্যাঁ কইতাছে আলাদা জায়গা দোকানের সাইডে দাঁড়াইয়া আর আমি বাড়ির ঘর। মানে ফোনে কথা কইতাছিল? হ্যাঁ। আচ্ছা, কে কে মারছে? অনেক মানুষ এদিকে। হেরো মারছে? তো আপনার মানে বিয়ে হয়েছিল? কার সাথে? হ্যাঁ, কার সাথে? মানে আপনার আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার জামাই আছে, তো বাচ্চা আছে। কতজন মিলে মারছে? যারা মারছে আপনারা চিনেননি? তারা যারা মারধর করছে আপনারা তারা চিনেননি? না না। কে মারছে?
সবাই আমরা বাড়িওয়ালা এদিক দিয়ে অনেক মানুষ আছে, মানে মোট কতজন মিলে মারছে? হইব 10-12 জন। চোরেলামের মনু ফকির দরগা সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হলো 3 জন। জানা যায় TR01AA0611 নম্বরের গাড়িটি দ্রুত গতিতে উদয়পুরের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল, অপরদিকে বাইকটি বিশালগড় থেকে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল। চোরেলামের মনু ফকির দরগা সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও গাড়ির সংঘর্ষ ঘটে। এতে 2 বাইক আরোহী সহ মোট 3 জন আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেয়। আহতরা হলো দেবাশিস রিয়াং, উপেন্দ্র দেববর্মা, মধুমিতা দেববর্মা। এইদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এক পুলিশ অফিসার জানান, TR01AA0611 নম্বরের গাড়িটি গতি বেশি থাকার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আমরা দেখলাম যে এখানে আলটো গাড়িটা বাইকটা এক্সিডেন্ট হয়েছিল, এখানে সাইডে পড়ে আমরা সঙ্গে সঙ্গে আইলাম, দেখলাম যে পাইকারিদেরও, তারপরে আপনার লোকগুলো ইনজুর যারা হয়েছে তারা নিয়ে যাওয়া হয়েছে। মানে কতক্ষণ আগে দুর্ঘটনা? এটা প্রায় 2টার আগে দিয়ে ঘটনা হয়েছে। কতজন আহত হয়েছে? এর মধ্যে বাইকের যে রাইডার ইনজুর হয়েছে। অবস্থা সিরিয়াস? নাম কিছু পাওয়া গেছে? না, নাম কিছু পাওয়া গেছে। কমলপুর আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকায় ভীমরুলের আতঙ্কে ভুগছে মানুষ। এলাকার একটি গাছে বিশাল বড় একটি ভীমরুলের চাক রয়েছে। সেখানে থাকা ভীমরুল প্রতিদিন কাউকে না কাউকে কামড়ে আহত করছে। বুধবার সিডিপিওর কার্যালয়ে কর্মরত জনৈক সুপারভাইজারকে কামড়েছে, পরে সুপারভাইজারকে হাসপাতালে ভর্তি করতে হয়। বৃহস্পতিবার এক অঙ্গনওয়াড়ি কর্মীকে কামড়ে আহত করেছে। প্রশাসন থেকে অবিলম্বে ব্যবস্থা না দেওয়া হলেও আরও বিপজ্জনক ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। নগর পঞ্চায়েত ICDS প্রজেক্ট অফিসে আমাদের কমলপুরে আজাদ হিন্দ ক্লাবের পাশে যে আমরা অফিসটা আছে, অফিসে গতকালকে 3-3:30 নাগাদ আমাদের ICDS সুপারভাইজারে ওনাকে বলাটা কামড়ায়। কোথায় কামড়ায়? সেখানে অফিসের সামনেই। এখানে কি কোনো চাক রয়েছে? চাক বড় ঠিক কোথায় রয়েছে? অফিসের ভিতরে কি রয়েছে? দেবদারু গাছ আছে, সেখানেই বাসাটা। আর কাউকে কামড় দিয়েছে কি? আরও তো অঙ্গনাদি সেন্টার কামিনী মোহন AWC এখানে হেল্পার, উনি আজকে সকালে ওনাকে কামড় মেরেছে, আবার হাসপাতালে আমরা নিয়ে যাওয়া হয়েছে। এরপরে পাশাপাশি এখানে সুব্রত দেব, ওনাকেও কামড় মারছে। হাপানিয়া হাসপাতালে 15 দিন বয়সী শিশুর সফল জটিল অস্ত্রোপচার। হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই সফল জটিল অস্ত্রোপচার করে। ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান, 15 দিন বয়সী শিশুকে জিবি হাসপাতালে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান, 15 দিন বয়সী শিশুকে জিবি থেকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। শিশুটির মলদ্বারের পাশে জন্মগত বিশালাকার একটি টিউমার ছিল। হাপানিয়া হাসপাতালে শিশুটিকে ভর্তি করার পর 2 দিনের মধ্যে অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচার করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এই অপারেশন করা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ শিশুটির ওজন খুবই কম ছিল। টিউমার ওজন ছিল 100 গ্রাম। হাপানিয়া হাসপাতালের শিশু বিভাগের নার্স ও চিকিৎসকদের সকলের সহযোগিতায় এই অস্ত্রোপচার সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান তিনি। ডেলিভারি হওয়ার পরে টিউমার হয়েছে বাচ্চার, তারপরে জিবি রেফার দিয়েছে, জিবিতে হাপানিয়া রেফার হয়েছে, তারা অপারেশন হয়েছে, এখন বাচ্চা সুস্থ হয়েছে। কোন জায়গায় বাড়ি? আমরা কৃষ্ণপুর। আজকে 30 দিন হয়েছে। টিউমার হয়েছিল। হ্যাঁ, জন্ম। অ্যাকচুয়ালি বাচ্চাটা এখানে এসেছিল, ওর বয়স যখন 15 দিন ছিল, বাচ্চাটার বয়স যখন 15 ডেজ ছিল, তখন জিবি থেকে এজেন্সি থেকে এখানে রেফার করা হয়েছে অ্যাজ এ কেস অফ স্যাক্রোকক্সিয়াল টায়াটোমা। মানে এটা একটা জন্মগত টিউমার, যেটা পিছন দিক দিয়ে মানে পায়খানার দ্বার মিলিয়ে একদম বিশাল বড় আকারের একটা টিউমার হয়। এই বাচ্চাটারও সেম হয়েছিল, পিছন দিক দিয়ে বড় আকারের একটা সোয়েলিং, একটা ফোলা ছিল, যেটা টিউমারই স্যাক্রোকক্সিয়াল টায়াটোমা বলি আমরা, জন্মগতভাবে হয়েছিল। তো এটা বাচ্চাটার যখন 15 দিন, তখন আমার কাছে মানে এখানে টিএমসিতে জিবি থেকে রেফার করা হয়েছিল।
আমি ভর্তি করে সব ইনভেস্টিগেশন করে এখন মানে আমরা একদিন বা দুদিন পরেই অপারেশন করেছিলাম, কারণ টিউমার অপারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করাটা খুব উচিত, কারণ যদি একটু লেট হয়ে যায় ওই টিউমারটা স্পাইনে মানে মেরুদণ্ডে ধরে যায়, মানে মেরুদণ্ডের ভিতরে ঢুকে যায় বা ভিতরে পায়খানা দ্বারে চলে যায়, ঠিক আছে, তো অনেক অনেক কমপ্লিকেশন হয়। ওর বয়স যখন আই থিঙ্ক 17 days 17 দিন বা হ্যাঁ 17 দিন, দুদিন পরেই মানে এখানে আসার দুদিন পরেই আমরা ইনভেস্টিগেশন সব কিছু কমপ্লিট করে দুদিনের পরেই আমরা অপারেশন করেছিলাম। ওই অপারেশন করতে মোটামুটি 2 ঘন্টা লেগেছে, কারণ এই টিউমারটা পায়খানা দ্বার ধরে রেখেছিল, প্লাস নিচে যেখানে আমরা বলি পায়খানা ধরার যে শক্তিটা স্পিংটার, অ্যানাল স্পিংটারের খুব কাছে ছিল। সম্প্রতি জি মেন্স এর ফলাফল প্রকাশিত হয়েছে। আগরতলা স্থিত রবি শঙ্কর বিদ্যালয় মন্দিরের ছাত্র অর্কজিৎ ভৌমিক ত্রিপুরা থেকে প্রথম স্থান দখল করেছে। সে ভারতবর্ষে 31তম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ছিল 99.94। সে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ে ফেয়ারওয়েল অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়েছে। Jai Gurudev, I am Orkojit Bhumik, and yesterday the results of JEE Mains January 2025 were out, and by God's grace I was the state topper of Tripura, and for that I am very much grateful to all my teachers, my friends and the school, Sri Sri Ravi Shankar Vidya Mandir Agartala. I have been part of this family since 2019, and this journey has been wonderful, and the glimpses of the end are very much emotional, as you can see. And one message that I want to give all my juniors and the future aspirants, that you are not alone. Everyone you don't recall, you don't realize everyone is with you. Just the only thing you need to do is you have to put constant efforts, and one day you will be here. আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন এবং চৌরঙ্গী ক্লাবের যৌথ উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। আরোগ্যের পক্ষ থেকে প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর দীপা দেববর্মা নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা পরিচালনা করেন। স্বাস্থ্য শিবিরে রোগীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। 250 জনেরও বেশি সংখ্যক রোগী এই স্বাস্থ্য শিবিরে পরিষেবায় অংশগ্রহণ করেছেন। ক্লাবের পক্ষ থেকে ক্লাব অফিস কমিটির সদস্য নয়নমণি আচার্য আরোগ্যের এই সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে ক্রমাগত স্বাস্থ্য শিবির ও অন্যান্য সামাজিক কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানান। 14 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 1 মাস ব্যাপী পশুপালন এবং পশু কল্যাণ সচেতনতা মাস পালন করা হয়। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাপ্তি দিনে বৃহস্পতিবার অভয়নগর স্থিত প্রাণী চিকিৎসালয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় 30টি কুকুরের বন্ধ্যাত্বকরণ করা হয়। গত 1 মাস ধরে সারা ভারতবর্ষে অ্যানিম্যাল অ্যাওয়ারনেস ফোর্টনাইট এবং অ্যানিম্যাল অ্যাওয়ারনেস মান্থ চলছে। এই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের মান্থের অঙ্গ হিসাবে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যেরকম প্রোগ্রাম চলছে, ভ্যাকসিনেশন প্রোগ্রাম, রাস্তার স্ট্রে অ্যানিমেলদের খাওয়ানো এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যানিম্যাল ওয়েলফেয়ার রিলেটেড, এই হিসাবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত রাজ্যের স্টেট ভেটেরিনারি হসপিটাল অভয়নগরে আজকে পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে, সাথে আছে পসাম এনজিও এবং ক্যানাইন এনজিও, যৌথ উদ্যোগে আজকে আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করেছে প্রচুর শুকনো গাঁজা। পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। পুলিশ জানায়, এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি উদয়পুর রেল স্টেশনে দাঁড়ানোর পর সন্দেহমূলক ভিত্তিতে 2টি ব্যাগ দেখতে পায় উদয়পুর জিআরপি থানার পুলিশ এবং 169 নং বিএসএফ জওয়ানরা। ব্যাগ দুটিতে অভিযান চালিয়ে 3 কেজির অধীন শুকনো গাঁজা আটক করে। তবে পাচারকারীকে আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ। সার্চিং তো গেলাম, আমরা তো প্রত্যেক ট্রেন সার্চিং করি। আচ্ছা, তো সার্চিং করতে গেলাম, গাড়ির ব্যক্তি পেলাম। ট্রেনটা কি লোকাল ছিল, আগরতলা উদয়পুর ট্রেন নাকি? এটা কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এক্সপ্রেস করে এসেছিলেন। যাত্রীবাহী কোনো ইতান থেকে পেয়েছেন? কামরা থেকে তো পেয়েছেন নাকি? কামরা থেকে। আচ্ছা, কত হবে বাজার মূল্য?
কারা পেয়েছিল প্রথম, কি আপনারা পেয়েছেন নাকি বিএসএফ? আমরা একসাথে ছিলাম। চুরি যাওয়া সামগ্রী সহ 6 জনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। বৃহস্পতিবার আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত এনসিসি থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, গত 11 ফেব্রুয়ারি পুরনো সিবিআই ক্যাম্প অফিস থেকে একটি চুরির মামলা হয়। এই বিষয়ে সিবিআই অফিসার ইন্সপেক্টর এনসিসি থানায় মামলা করেন। পুলিশ মামলা নিয়ে একটি টিম গঠন করে তদন্ত শুরু করে। তারপর এনসিসি থানার ওসি অভয়নগর ফাঁড়ির ওসি শ্যামলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে তাদের মধ্যে প্রথমে বিপ্লব দেববর্মা ও রাজু ভৌমিক নামে দুজনকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে 8টি স্টিল আলমারি, 7টি দরজা, 4টি জানলা, 1টি গিজার ও 4টি চেয়ার উদ্ধার করা হয়েছে। তাদের সকলের বাড়ি শ্যামলীবাজার এবং খেজুরবাগান এলাকায়। তাদের মধ্যে অনেকে রয়েছে নেশা কারবারি, আবার কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন চুরির মামলা রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পুলিশ সোপর্দ করা হবে বলে জানান এসডিপিও। গত 11 তারিখ ফেব্রুয়ারি 2025 আমাদের কাছে একটা কমপ্লেন আসে ইন্সপেক্টর অনুরাগ সিবিআই আগরতলা ইউনিট, যে ওনাদের একটা সিবিআই ক্যাম্প অফিস যেটা শ্যামলীবাজার কোয়ার্টার কমপ্লেক্সে অবস্থিত। তো ওই অফিসটাতে ওদের কিছু ইউটেন্সিলস মানে স্টিল আলমিরা, অফিসে ব্যবহৃত কিছু চেয়ার টেবিল ছিল এবং দরজা জানালা, সেগুলো কে বা কাহারা ভেঙে নিয়ে গেছে। তো ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি 2024 সেপ্টেম্বরে লাস্ট ভিজিট করেছিলেন ওনাদের এই ক্যাম্প অফিসটা, এবং 11 ফেব্রুয়ারি সেকেন্ড ভিজিট করার পর ওরা জানতে পারে এই 5 মাসের মধ্যে কোনো দিন বিভিন্ন সময়ে আননোন মিসক্রিয়েন্ট এগুলো চুরি করে নিয়ে যায়। তার মধ্যে 8টা স্টিল আলমিরা ছিল এবং 2টো কোয়ার্টার মানে তাদের অফিসের দরজা জানালা এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যা ছিল সবগুলো নিয়ে গেছে এবং কিছু চেয়ার নিয়ে গেছে। তো আমরা সেই কমপ্লেন মূলে একটা মামলা নথিভুক্ত করি এনসিসি পুলিশ স্টেশনে। সেই নথিভুক্ত করার সাথে সাথেই ওসি অভয়নগর জয়নাল হোসেন, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ওনাকে তদন্ত দেওয়া হয়। তো উনি তদন্তে নেমে প্রথমত 2 জনকে অ্যারেস্ট করেন, 2 জন বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক। এই 2 জনকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদে আমরা এখনও পর্যন্ত 8টা স্টিল আলমিরা, 7টা দরজা, কাঠের দরজা এবং উইন্ডো 4টা, গিজার 1টা, চেয়ার 4টা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। এবং এই সঙ্গে আরও যুক্ত আমরা 4 জন, টোটাল 6 জন আমরা এই কেসে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। আমরা পুরো প্রসেসটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সব জিনিসগুলো আমরা রিকভারি করেছি। এখন আমরা এই 6 জনকে কোর্টে পাঠাবো। হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 53তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। 22 থেকে 26 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সিনিয়র পুরুষ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উমাকান্ত একাডেমি হ্যান্ডবল গ্রাউন্ডে। সমগ্র রাজ্য থেকে 50 জনের অধিক খেলোয়াড় এই বাছাই পর্বে অংশগ্রহণ করে। তার থেকে বাছাই করে 16 জনকে নিয়ে গঠন করা হয় রাজ্য দল। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অ্যান্ড কোষাধ্যক্ষ জানান, 53তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রাজ্য দল গঠন করার পর এদিন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই বাছাই পর্বে সমগ্র রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের 53তম সিনিয়র ন্যাশনাল প্রতিযোগিতা হতে যাচ্ছে রাঁচিতে, সেখানে আমরা ত্রিপুরার হ্যান্ডবল প্লেয়াররা অংশগ্রহণ করবে। তাই আমরা আজ এই 13 ফেব্রুয়ারি আমরা একটা সিলেকশনের ডাক দিয়েছি। ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্টের কোচ ম্যানেজারদের জানানো হয়েছে তারা যাতে অংশগ্রহণ করে। ইতিমধ্যে খোয়াই ডিস্ট্রিক্ট এসে গেছে, সাউথ ডিস্ট্রিক্ট এসে গেছে, গোমতীও এসে পড়বে, আর ওয়েস্ট আছে, আর সঙ্গে আমাদের ওয়েস্টের ত্রিপুরা পুলিশ টিমও খেলতে যাচ্ছে। এবং সেখান থেকে আমরা সিলেকশন করে 16 জনের একটা টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।